আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিউজ টুডের সরকার ও রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমিনুল ইসলাম শান্ত। সম্প্রতি দেখছি বিএনপি এবং জামাতের মধ্যে কথার লড়াই চলছে। সুপ্রিয় দর্শক, বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রদল তারা গত কদিন ধারাবাহিকভাবে আমরা দেখছি জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির তাদেরকে উদ্দেশ্য করে বেশ গুরুত্বপূর্ণ এবং খুব তীব্র এবং তীক্ষ্ণ কথা ছুড়ে দিচ্ছেন, যা নিয়ে কিন্তু আমরা দেখছি বেশ আলোচনা এবং সমালোচনা চলছে। বিএনপি এবং জামাতের দূরত্ব নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে আসলে আমরা কি অনুভব করছি, আসলে বিএনপি এই সমস্ত কথাবার্তা দিয়ে কি অর্জন করতে চাইছে, আর জামাতি বা কীভাবে বিষয়টিকে দেখছে। সুপ্রিয় দর্শক, সেই আলোচনায় যেতে চাই তার আগে দেখে নিই যে মূলত এই দ্বন্দ্ব কী নিয়ে। আমরা যদি বলি যে এই দ্বন্দ্বের একেবারে কারেন্ট অ্যাফেয়ার্স হলো যে দ্রুত নির্বাচন অথবা নির্বাচন না, সেটি একটি কারণ। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বিএনপি খুব দ্রুত নির্বাচন চায়, জামাত কিন্তু খুব দ্রুত নির্বাচন চায় না। এটি বিভিন্ন সময় এই দুটি দলের নেতাদের বক্তব্য থেকে পরিষ্কার হয়েছে। এটি একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে যে সংবিধান সংশোধন নিয়ে জামায়াত ইসলামী এবং পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের যে রাজনৈতিক অভিপ্রায়, তারা যে ধরনের ইচ্ছা পোষণ করছে তা থেকে ব্যতিক্রম ইচ্ছা পোষণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সুপ্রিয় দর্শক, এবং তাদের অঙ্গ সংগঠন। তাহলে আমরা দুটি কারণ পেলাম। আরেকটি কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কী হবে, এটি নিয়েও কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে মতানৈক্য রয়েছে। জামাত মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বেশি হওয়া উচিত, আর বিএনপি মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ একেবারেই কমিয়ে দেওয়া উচিত। সুপ্রিয় দর্শক, জুলাই বিপ্লবের ক্রেডিট, জুলাইতে যে বিপ্লব হয়েছে, যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের ক্রেডিট নিয়েও কিন্তু এই দুটি দলের মধ্যে কথার লড়াই রয়েছে। আর অন্য একটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে এই চারটি হচ্ছে একেবারে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট দ্বন্দ্বের কারণ। আর যদি আমরা হিস্টোরিক্যাল দ্বন্দ্বের কারণ দেখি, সেটি হচ্ছে যে গত দীর্ঘ 16 বছরে আন্দোলনে বিএনপির সফলতা অথবা ব্যর্থতা, জামাতের সাথে বিএনপির বিভিন্ন সময় সম্পর্কে টানাপোড়েন এবং একই সঙ্গে বিভিন্ন সময় নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে এই দুটি দলের মধ্যে ঐক্য এবং অনৈক্য, এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যেটি দেখতে পারি যে এই দুটি দল এখন তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছে। সুপ্রিয় দর্শক, তাহলে সাম্প্রতিক কি ঘটেছে সেই বিষয়টি অনেকেই খেয়াল করেছেন, অনেকেই করেনি। আমি আবারও পরিষ্কার করে দেই। আমরা দেখছি গত বুধবার বিএনপির কেন্দ্রীয় নেতা, গুরুত্বপূর্ণ নেতা রুহুল কবির রিজভী, তিনি হঠাৎ করে জামাতের ব্যাপারে বেশ কড়া ভাষায় দোষারোপ করলেন। তিনি পাবলিক প্লেসে মিডিয়াকে তিনি বলেছেন যে একটি ইসলামী দল ব্যাংক লুট করেছে। ঠিক এস আলম যেভাবে শেখ হাসিনার সময় ব্যাংক লুট করেছিল, ঠিক একটি ইসলামী দল তারা ব্যাংক লুট করেছে। কারা রক কাটা সেটি মানুষ জানে, কারা 71-এর স্বাধীনতা বিরোধী ছিল তারা মানুষ জানে। এবং তিনি অবশেষে আর রাগঢাক না রেখে আরও কথা বলেছেন। তিনি বলেছেন টেন্ডারবাজি, পাড়া মহল্লা, টার্মিনাল দখল কারা করে সেটি কিন্তু ওই একটি ইসলামী দল করে, তারা মোনাফিকি করছে, এই ধরনের কথা থেকে শুরু করে সর্বশেষ রিজভী বলেছেন যে জামাত শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করার জন্য। এইভাবে তিনি এই সব কথা যে জামাতের উপরে ঢেলে দিয়েছেন সেটি পরিষ্কার হয়ে যায়। এই কথার প্রতিবাদ জানিয়ে জামাত ইসলামের নেতা রফিকুল ইসলাম খান তিনি রাতে বিবৃতি দেন এবং সেই বিবৃতিতে তিনি পরিষ্কার করে এই সমস্ত ভিত্তিহীন কথার তীব্র নিন্দা জানান এবং বিএনপিকে ইশারা ইঙ্গিতে মোনাফিক বলার চেষ্টা করেন। পরবর্তীতে আবার আমরা দেখছি যে বিএনপির যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, সেখানে 2018 সালের নির্বাচনে জামাতের আমির শফিকুর রহমানের ধানের শীষ প্রতীক নিয়ে যে নির্বাচনে পোস্টার করেছিলেন, সেই পোস্টারের ছবির কাটপিস দিয়ে আবারও সেই মোনাফিক কথার আলোচনা সামনে চলে আসে। সুপ্রিয় দর্শক, এইসব বাকবিতণ্ডার মধ্য দিয়েই আমরা দেখছি যে শুধুমাত্র এই রিজভির বক্তব্য নয়, এরপরে আরও কিছু বক্তব্য পাওয়া যায়। এর মধ্যেই কিন্তু এর পরের দিনে আমরা দেখছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামায়াত ইসলামীর মূলত তাদের ছাত্র সংগঠন, তারা তাদের যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন, যেটিকে কাউন্সিল বলা হয়, তাদের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি নির্বাচিত করেছে। এই ঘটনাকে মূলত ছাত্র দলের যে কেন্দ্রীয় সংগঠনের সাধারণ সম্পাদক রয়েছে নাসির উদ্দিন নাসির, সে তার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মূলত পাবলিক প্লেসে মিডিয়াকে বলেছে ছাত্র শিবিরের কাউন্সিল হচ্ছে একটি
পাতানো নাটক, তাদের কে নেতা নির্বাচিত হবে সেটি পূর্বেই নির্ধারণ করা ছিল। এই কথার মধ্য দিয়ে সে ছাত্র শিবিরকে কলুষিত করার চেষ্টা করে এবং ছাত্র শিবির এর কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ না জানালেও ছাত্র শিবিরের নবনির্বাচিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম তিনি কিন্তু তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি কাজী নজরুল ইসলামের কবিতা দিয়েছেন। সেই কবিতা আপনারা জানেন যে উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ নিন্দাবাদ, এর অন্তত বেশ কটি চরণ দিয়েছেন, যেটি নিয়ে আবার যুগান্তর পত্রিকা কিন্তু রিপোর্ট করেছে যে ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল মূলত ছাত্র দলের সেক্রেটারি জেনারেলের যেই কথা সেটিরই প্রতিবাদ হয়তো জানিয়েছেন তার এই একটি ফেসবুক পোস্টের মধ্য দিয়ে। সুপ্রিয় দর্শকের মধ্যেই আমরা দেখছি যে শহীদ মিনারে জুলাই বিপ্লবের ডিক্লারেশন নিয়ে হাজির হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেই ডিক্লারেশনকে কেন্দ্র করে সংবিধানকে বাতিল করার যেই প্রশ্ন উত্থাপন হয়েছিল, তখন আমরা দেখলাম বিএনপির একেবারে মহাসচিব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা প্রায় প্রত্যেকেই, মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আরও অনেকেই টুকু পর্যন্ত দেখলাম যে তারা প্রত্যেকেই মূলত সংবিধানের পক্ষে কথা বলছেন, সংবিধান বাতিল করার বিপক্ষে কথা বলছেন, ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আবার আমরা দেখলাম যে এর পরপরই শহীদউদ্দিন চৌধুরী এনি বিএনপির তিনি বলেছেন যে শহীদ মিনারে যেই ঘোষণা দেওয়া হয়েছে সেটি মূলত ঐক্যের বিপরীত। যেখানে এর নামই ছিল যে মার্চ ফর ইউনিটি, সেখানে শহীদউদ্দিন চৌধুরী কোনো ধরনের কারণ ব্যাখ্যা না করে বলছেন যে এটি আরও ঐক্য নষ্ট করবে। তার মানে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে বিএনপি তার অবস্থান জানান দিচ্ছে। তাহলে এগুলো কেন করছে সেই বিশ্লেষণে যাবার আগে সর্বশেষ আমরা আমির খসরু মাহমুদ চৌধুরীর আরেকটি বক্তব্য একই দিনের সেটি আপনাদেরকে বলি। তিনি বলেছেন যে আন্দোলনের মালিকানা হাইজ্যাক করার চেষ্টা চলছে। সুপ্রিয় দর্শক, আন্দোলনের মালিককে কে হাইজ্যাক করার চেষ্টা করছে সে কথাটি কি আমির খসরু পরিষ্কার করেছেন? সেটি করেন নাই, তিনি বয়ান শব্দ উল্লেখ করেছেন। হয়তোবা তিনি জামাত ইসলামীকে বোঝাতে চাইছেন অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, খুব ধারণা করা হচ্ছে জামাত ইসলামীকে তিনি বোঝানোর চেষ্টা করছেন। সুপ্রিয় দর্শক, তাহলে এবার আসুন একটু বিশ্লেষণে যাই। এখন বিএনপি কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা জামাত ইসলামের বিপক্ষে অবস্থান নিচ্ছে? তারা মূলত কি অর্জন করতে চায়? এই দ্বন্দ্বের পেছনে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে রিজভী কিন্তু ওই দিন তার বক্তৃতায় পরিষ্কার করে বলে দিয়েছেন যে একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তিনি জামাত ইসলামীকে লক্ষ্য করে এই কথা বলেছেন। আসলে এটি ঘোলা পানিতে শিকার করার চেষ্টা চলছে কিনা জানি না, তবে জামাত ইসলামী যেহেতু রাজনৈতিক দল, রাজনীতি করে, তারাও চেষ্টা করছে যে এই জুলাই বিপ্লবে তাদের অবদান ছিল, তারা এখন চেষ্টা করছে কিভাবে ক্ষমতায় তাদের অবস্থানকে অর্থাৎ আগামী নির্বাচনে আরও বেশি সুসংহত করা যায়। সেই চেষ্টা তো তারা করবেই, কারণ দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামে বিএনপির কাছ থেকে তারা অনেক বেশি নিগৃহীত হয়েছে, অনেক বেশি বঞ্চিত হয়েছে। সুপ্রিয় দর্শক, যেখানে মূলত বিএনপির সাথে থাকার কারণেই জামাত ইসলামী তাদের বড় বড় নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। সেই বিএনপির কাছ থেকে যখন বঞ্চিত হয় তখন তারা একলা চলো নীতি অবলম্বন করতেই পারে অথবা বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা চর্চার জন্য যে কোনো রাজনৈতিক দলই চেষ্টা করতে পারে। সুপ্রিয় দর্শক, হয়তো সেই জিনিসটিকে বিএনপি খুব সহজে গ্রহণ করতে পারছে না, এটি একটি দ্বন্দ্বের বড় কারণ। আরেকটি হচ্ছে যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও কিন্তু অনেকটাই ঠিক জামাত এবং তারা একই সুরে কথা বলে, একই ধরনের দাবি দেওয়া করে, এটি হয়তো বিএনপি সন্দেহের চোখে দেখছে। আরেকটি কথা, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে অর্থাৎ কাউন্সিলে সেখানে সার্জিস আলম, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, তিনি সেখানে যে দীর্ঘ বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতায় তিনি ছাত্র শিবিরকে এই আন্দোলনের ক্রেডিট দিয়েছেন। তিনি বলছেন যে ছাত্র শিবির হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোদ্ধা, তারা একসঙ্গে জুলাই বিপ্লবে লড়াই করেছে। এর মধ্য দিয়ে আরেকটি জ্বালা ছড়িয়ে দিয়েছেন, যেই জ্বালা ছাত্র দল এবং বিএনপি সইতে পারছে না। তাই আমরা দেখছি যে মূলত বিএনপি এবং ছাত্র দল মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামাত ইসলামী যেসব পদক্ষেপ নিচ্ছে রাষ্ট্র ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অথবা ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য, সেটিকে বিএনপি সহজেই মেনে নিতে পারছে না এবং হয়তো উল্লেখযোগ্য কিছু করতেও পারছে না। তাদের এই ব্যর্থতার জায়গা থেকে বিএনপি হয়তো উঠে পড়ে লেগেছে এই ধরনের কথাবার্তা ছড়ানোর জন্য। সুপ্রিয় দর্শক, তাহলে বিএনপি কি এই লড়াইয়ে, এই কথার লড়াইয়ে অথবা বুদ্ধিতে জিততে পারবে? সুপ্রিয় দর্শক, এখানে আমি বলবো যে শক্তির লড়াইয়ে বিএনপি অনেক আগেই দুর্বলতার পরিচয় দিয়েছে, আন্দোলনে কখনোই সফল হতে পারেনি বিএনপি, কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই বলে দিলাম। দ্বিতীয়ত হচ্ছে যে এখন চলছে জ্ঞানের লড়াই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এই আন্দোলনকে সফল করেছে মূলত জ্ঞানের লড়াই দিয়ে। এই জ্ঞানের লড়াইয়ে বিএনপি কতটা সফল হবে সেটিও সন্দেহ রয়েছে। তাই ভবিষ্যতে আরেকটি বিষয়ে লড়াই হতে পারে, সেটি হচ্ছে যে
পরিষ্কার করলাম না, অস্পষ্ট রাখলাম। আরেকটি বিষয় লড়াই হতে পারে, সেই লড়াইয়ে বিএনপি কিন্তু জয়ী হতে পারে, বলা যায় না। সেই লড়াইয়ে যদি বিএনপি জয় পেতে যায় এবং সেখানে যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা অন্য অন্য রাজনৈতিক দল তাদের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে, সেক্ষেত্রে সেই লড়াইয়ে কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা তাদের নতুন সম্ভাব্য রাজনৈতিক দল অথবা অন্যান্য রাজনৈতিক দল কিভাবে বিএনপির সাথে তাদের সম্পর্ক নিরূপণ করবে, তার পথ পরিক্রমা তারাই ঠিক করবে। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।